না। দুজনের বেশি মনে হচ্ছে ও নিতে পারবে না। লাইভ হয়ে গেছে, লাইভ করে দিয়েছে, লাইভ পড়েছে। তুই বল সৌরভ। নমস্কার, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ওয়েব পেজে আপনাদের স্বাগত। গোটা রাজ্য জুড়ে আমাদের সংগঠনের কর্মী নেতৃত্বরা তারা দেখছেন এবং আমাদের সংগঠনের বাইরেও যারা ভালোবাসেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাজ তারা দেখছেন। তাদের প্রত্যেককে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল 22শে এপ্রিল বসুন্ধরা দিবস বা আর্থ ডে। 1970 সালে সেখানে সান্টা বারবারাতে ক্যালিফোর্নিয়ার উপকূলে একটা অয়েল স্পিল হয়। তারপরে 70 সালে আমেরিকাতে তার একজন সেনেটর তিনি এই আর্থ ডেটা সূচনা করেছিলেন। তারপরে গোটা বিশ্বজুড়ে তা পালন হয়। তো নানা রকমের থিম থাকে, নানা ধরনের থিম হয়েছে। এবছরে এই থিম এবারে হয়েছে যে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, মানে আমাদের শক্তি এবং আমাদের গ্রহ। আমাদের শক্তি বলতে এখানে নিশ্চয়ই আমাদের কায়িক শক্তি না, বেশি শক্তির ব্যাপার আসছে না এখানে। এটা একেবারেই বিদ্যুৎ শক্তির ব্যাপার। এই বিদ্যুৎ শক্তি এই অবস্থায় গোটা পৃথিবী আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা জানি সেটা সংকটের মধ্যে পড়েছে এবং নানা রকমের সংকট রয়েছে। তার মধ্যে প্রধান মানে পল ক্রুটজেন সুইডিশ বিজ্ঞানী, তিনি 9খানা প্ল্যানেটারি বাউন্ডারি করেছিলেন। সেগুলোকে যদি উত্তীর্ণ হয়ে যাওয়া যায় মানব সভ্যতা বিপদের মধ্যে পড়বে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের মূল কারণটা হচ্ছে যে বাতাসে কার্বনের নিঃসরণ। আমরা জানি বাতাসে কার্বনের নিঃসরণ এইটা আসছে কোত্থেকে, যে আমাদের জ্বালানি বা শক্তি যে আমরা ব্যয় করি সেটা জীবাশ্ম জ্বালানি থেকে আসছে। তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারটাই হচ্ছে মূল কারণ। জীবাশ্ম জ্বালানি থেকে যদি আমরা এতে না যাই, নবীকরণযোগ্য মানে সেটা হাইডেল আছে, সোলার আছে, উইন্ড আছে, ইত্যাদি আরো যেসব শক্তিগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা ব্যবহার করতে না পারি। এর মধ্যে বিষয়টা হচ্ছে তাহলে এবারে যে আমাদের যে মূল ভাবনা বা থিম সেটা যেটা আমরা বললাম যে আওয়ার প্ল্যানেট এবং আওয়ার স্টে, আওয়ার পাওয়ার এবং আওয়ার প্ল্যানেট। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে ফসিল ফুয়েল থেকে সরে গিয়ে নবীকরণযোগ্য শক্তি, সেই শক্তিটাকে বাড়াতে হবে আগামী বিশ্বের এই প্ল্যানিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে সেই প্ল্যানিংটা বা লক্ষ্যমাত্রা একটা ঠিক করেছে যে 2030 সালে সেখানে এখন যা ব্যবহার হচ্ছে তার 3 গুণ করতে হবে। এখন ব্যবহার হচ্ছে মোটামুটি ভাবে পৃথিবীর, এটা একটু ডিফার করতে পারে, নানা জায়গার থেকে সোর্স নিয়ে দেখবেন আপনারা 4000+ মতন আছে, 4400 এরকম একটা গিগাওয়াট আছে এবং তার 30% কিন্তু চীন তৈরি করে। আগামী যে 2030 সালে এই টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে যে 11,000 গিগাওয়াট আমাদের গোটা বিশ্বের ক্ষেত্রে আমাদের যেটা প্রোডাকশন ক্যাপাসিটি হবে সেইটা। তো তার 1/3 এখন আছে, তাহলে 3 গুণ করতে হবে এইটা বলে ভাবনা আছে। এই পর্যন্ত ঠিক আছে। বাকিটা আমাদের আজকে দুজন পরিবেশ বিজ্ঞানী তারা আলোচনা করবেন, স্বনামধন্য পরিবেশ বিজ্ঞানী। আমি তার ডিটেলসে যাব না। এবারে সাংগঠনিক জায়গা থেকে আমাদের যে প্রশ্নগুলো হবে সেটা কি, সেটা হচ্ছে আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমাদের জেলা কমিটি আছে, আমাদের তার তলায় কেন্দ্র আছে, তার সেই অঞ্চলের মধ্যে স্কুল আছে, কলেজ আছে, পথসভা ইত্যাদি, মিছিল কেউ করতে পারে। নানাভাবে এই বসুন্ধরা দিবসটাকে পালন করা হয়। কালকেও আমাদের এইটার পালন করা হবে। এই পালন করার প্রাক মুহূর্তে এসে যে এই বক্তব্যের অভিমুখটা কি হবে এবং তার সাথে যে বিজ্ঞান নির্ভর কিছু ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আমাদের তারা দেবেন এই আলোচনার মধ্যে থেকে। আমরা তাতে সমৃদ্ধ হব, এইটা আমাদের ব্যাপার হবে। এবং এর বাইরে যে মানুষজন আছেন সেই মানুষজনকেও, যারা আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পাশে থাকেন, আমাদের সহায়তা করেন কাজে, তাদেরকেও আমরা এই ব্যাপারে বা এই কর্মসূচির মধ্যে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ব্যাপারে তাদেরকে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি। কিন্তু এত সব আলোচনার পরেও আজকে যে যে বিজ্ঞানীরা, যারা দুজন বিজ্ঞানী তারা আলোচনা করবেন, তো সংকটের জায়গাটা আলোচনা করবেন। কিন্তু যে সংকটটা আছে সেটা আমরা জানি যে সেইটা কি আমরা পারবো তাকে তার নিরসন করতে? আমরা পারি? আচ্ছা, সরকার কি পারে? রাষ্ট্র পারে?
রাষ্ট্র খানিকটা পারে, কোনো একটা রাষ্ট্র, কিন্তু সবটা পারে না। তার জন্য আন্তর্জাতিক সমস্ত রাষ্ট্রগুলোকে ভূমিকা নিতে হবে। তাহলে সেইখানে একটা ইন্টারভেনশন সেটার দরকার লাগে। তাহলে রাষ্ট্র যা ঘোষণা করেছে, প্যারিস চুক্তির সময় এক রকমের আলোচনা হয়েছিল, তারপরে তারা নিজেরাই দেশগুলো বলেছিল যে নবীকরণযোগ্য শক্তি তারা কতটা তৈরি করবে, কিন্তু এখনো পর্যন্ত 50% বেশি অ্যাচিভমেন্ট হয়নি। তাহলে গোটা পৃথিবী জুড়ে রাষ্ট্র শক্তিগুলো তারা যদি ভূমিকা না নেয়, তাহলে কখনোই ফসিল ফুয়েল থেকে সরে আসা যাবে না। এর মধ্যে বিপদ হচ্ছে যে আমেরিকা নিজে এখন ঘোষণা করলো ট্রাম্প ভার্সন 2, তিনি বললেন যে প্যারিস চুক্তি থেকে তিনি উঠে আসলেন। তিনি বলছেন ড্রিল বেবি ড্রিল। যখন গোটা দুনিয়া বলছে নবীকরণযোগ্য শক্তির দিকে যাও, তখন ট্রাম্প বলছেন যে আরো খোঁড়ো এবং সেখান থেকে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস তোলো। তিনি বাধ্য, কারণ বিলিয়ন ডলার তিনি সেই রাঘব বোয়াল যে গ্যাস এবং তেলের যে সংস্থাগুলো রয়েছে, সে বড় বড়, সে সেভরন রয়েছে, এক্সন মোবিল রয়েছে, তারপরে শেল রয়েছে, বিপি রয়েছে, ইত্যাদি বড় বড়, তাদের কাছ থেকে তারা টাকা তুলেছে। তাহলে ট্রাম্প এখন আবার বলছেন গ্লোবালাইজেশনে এখন সেই রাষ্ট্রগুলো নিজের নিজের মতন করে তার পলিসি তৈরি করবেন। এগুলো খুব বিপদ আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। তাহলে শুধু আমাদের দেশ একা পারবে না। আমেরিকা যদি সেখান থেকে না তার ভূমিকা পালন করে, ইউরোপের সেই দেশগুলো যদি না ভূমিকা পালন করে, তাহলে হবে না। চীন যদি না ভূমিকা পালন করে, তাহলে হবে না। কারণ চীন হচ্ছে এখন 1 নম্বর এমিটার, কার্বন এমিটার আমরা জানি, দ্বিতীয় হচ্ছে আমেরিকা, আর তৃতীয় হচ্ছে আমাদের ভারতবর্ষ। কিন্তু পার ক্যাপিটা যদি ধরি আমরা, যে ঐতিহাসিকভাবে আমেরিকা দায়ী এটা আমরা বলি, পার ক্যাপিটা বা জনপ্রতির ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ এবং চীন অনেক পিছিয়ে আছে। যাই হোক, চীন অনেকটা অগ্রগতি করেছে। তারা এর মধ্যে এখনো পর্যন্ত বিশ্বের যা তার 30% হচ্ছে চীনের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। তারা 20 সালে যে টার্গেট নিয়েছিল, 30 সালে তারা 1200 গিগাওয়াট তৈরি করবে, সেখানে তারা 25 সালের মধ্যেই সেই টার্গেট অ্যাচিভমেন্ট করছে। তাহলে এটা করা যায়, এটা করতে হবে, চীনকে করতে হবে, আমেরিকাকে করতে হবে, এবং দুজন যারা সবচাইতে বেশি কার্বন বাতাসে ছাড়ে তাদেরকে এটা করতে হবে। সুতরাং তার সাথে আমাদের দেশ, এই সবাই মিলে করলে, চিন্তা জগতের জায়গায় একটা বাতাবরণ পৃথিবী জুড়ে না তৈরি করা গেলে, তাহলে এর থেকে পরিত্রাণ নেই। তাহলে সরকারেরও আমাদের ভূমিকা নিতে হবে। আমাদের ভূমিকা যেরকম শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাগারে যেরকম আজকে বিজ্ঞানীরা আলোচনা করছেন, সেগুলো হবে। আর আরেক দিকে রয়েছে সাধারণ মানুষ, আম জনতা, যারা এর এফেক্টে, এর জন্য তারা অসুস্থ হচ্ছেন, খরা হচ্ছে, বন্যা হচ্ছে, ইত্যাদি নানা রকমের ন্যাচারাল ক্যালামিটির মধ্যে তারা পড়ছে, কৃষকেরা ভুগছেন, রোগ ভোগ হচ্ছে, আমাদের জুনোটিক ডিজিজ গুলো বাড়ছে। তাহলে সেই মানুষকে আমাদের সমবেত করে তার কাছে নিয়ে যাওয়া, এবং আগামী দিনের এনার্জি বাস্কেটে কি ধরনের আমাদের এনার্জিকে আমরা ব্যবহার করব, কি করে ফসিল ফুয়েলকে কমিয়ে নবীকরণযোগ্য জায়গায় যাব, সরকারকে পলিসি করা, আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সেখানে বাধ্য করা, এবং তার সাথে সাথে বিজ্ঞানীদের নিয়ে, বিশেষজ্ঞদের নিয়ে, আমাদের সাধারণ মানুষ এবং আমাদের মতন সংগঠন যারা আছি, সাধারণ মানুষকে যুক্ত করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করা, আমাদের নতুন করে একটা জীবনশৈলী তৈরি করা এনার্জির ক্ষেত্রে। এই সব বিষয়গুলো আমাদের সামনে আসছে। শুধু আমরা একা পারি না, শুধু সরকার পারে না, জনগণ তো সবটা পারেই না। এই সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মধ্যে থেকে এখনকার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাকে নিয়ে আজকের আলোচনা হবে। উত্তরণের উপায়ও আমাদের যে বিজ্ঞানীরা আছেন তারা আজকে আলোচনা করবেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামী 22শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাথে সাধারণ মানুষ হিসেবে যারা ভালোবাসেন, যারা বিজ্ঞান মনস্ক সমাজ দেখতে চান, প্রত্যেককে, আর এই যে পরিবেশের ক্রাইসিসের মধ্যে যে আমরা আছি, তারা সবাই মিলে বিজ্ঞান মঞ্চ এবং আরো যে সংগঠনগুলো 22শে এপ্রিল করবেন, তাদের সবাই মিলে কালকে 22শে এপ্রিল আমরা গোটা রাজ্য জুড়ে একটা সুন্দরভাবে পালন করি, মানুষের মধ্যে নিয়ে যাই, এবং সরকারের কাছেও চিন্তা জগতের সাবজেক্টিভ যে চিন্তা জগৎটা আছে তার মাধ্যমে আমরা ইন্টারভেনশন করি। সরকারের পলিসির জায়গায় বলি, প্রয়োজনে বিকল্প পলিসি আমরা দেব, এবং মানুষের কাছে আমরা সরাসরি অবজেক্টিভ ফিল্ডে যাব, এবং সেখানের একটা ইন্টারভেনশন। প্রাকৃতিক যে সম্পদগুলোকে রক্ষা করার কথা হচ্ছে, গাছ, অরণ্যভূমি, জলাভূমি ইত্যাদি, এইসব, সেগুলো না করলে তো হবে না। তাহলে সেক্ষেত্রেও অবজেক্টিভ ফিল্ডে আমাদের ইন্টারভেনশন। সার্বিকভাবে এইসব নিয়ে আলোচনা হবে, এবং সর্বস্তরের মানুষকে এবং সরকারকে আমাদেরকে তাদেরকে রেখেই আমাদেরকে এই কাজ
আগামী দিনের বিশ্বকে রক্ষা করার প্রশ্নে এই সময় আমাদের উপরে যে ঐতিহাসিক দায়িত্ব পড়েছে সেগুলোকে আমরা পালন করতে চাই। আপনাদের প্রত্যেককে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি তাহলে শুরু করি। আমি বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, তবুও আমি শুরু করি। একটু মনে হয় সমস্যা হচ্ছে, যিনি সঞ্চালনা করছেন আর কি। ইতিমধ্যে সৌরভ বলেছে এই বসুন্ধরা দিবস কিভাবে শুরু হয়। 1970 সাল থেকে প্রথম এটা শুরু হয়। তার আগে আমাদের পরিবেশ বিষয় নিয়ে এত বড় কোনো দিবস আগে কোনোদিনও পালন হয়নি। তার কারণ 1969 সালের সান্তা বারবারার যে সমুদ্র তট ক্যালিফোর্নিয়ার, তার 6 কিলোমিটার ভেতরে যে তেল উত্তোলন করার যে ব্যবস্থাপনার মধ্যে যে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে সমুদ্রে প্রায় 30 লক্ষ মিলিয়ন গ্যালন আমাদের তেল সমুদ্রে পড়ে যায়, এবং তার ফলে অনেক পাখি, হাজার হাজার সামুদ্রিক পাখি, ডলফিন সব মারা যায়। সেই সময় ওই অঞ্চলের সমস্ত লোকজন ঠিক করলো নতুন করে পরিবেশ আইন, পরিবেশ শিক্ষা এবং দেশের মধ্যে পরিবেশ দিবস পালন করার একটা আহ্বান তারা দিল। সরকারের কাছে বলল, সরকার কিছু না করার ফলে 1970 সালে তারা একটা কল দিল। 22শে এপ্রিল তারা আমেরিকাতে এই বসুন্ধরা দিবস পালন করতে চায়। প্রায় 2 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল। এটাই পৃথিবীতে এত বড় একটি দিবস পালন করা হয়েছে পরিবেশের উপরে, এর আগে কোনোদিনও সেটা হয়নি। এবং এটা আমেরিকাতে পালন হতো। 1990 সালে এই আর্থ নেটওয়ার্ক বলে তৈরি করে, সংগঠন তৈরি করে ওরা কল দিল সারা বিশ্বে যাতে এটা পালন করা যায়। প্রায় 141টা দেশে প্রায় বলা হয় 20 কোটি মানুষ নাকি এতে পার্টিসিপেট করেছিল। এবং তারপরে 2009 সালে রাষ্ট্রসংঘ তখন ঘোষণা করে তাদের সাধারণ সভায় যে 22শে এপ্রিলটাকে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসাবে ঘোষণা করলো, এবং যাতে প্রতি বছর পালন করা হয়। কিন্তু তারপরে যেহেতু এটা আর্থ ডে হিসাবেই পালন করা হয়েছে, মাদার আর্থ ডে ইন্টারন্যাশনাল, এটা কিন্তু এখনো কেউ খুব একটা উচ্চারণ করে না। সরকারিভাবে স্বীকৃত হলো 2009 সালে, যদিও আগের যে পুরনো বসুন্ধরা দিবস এটাই কিন্তু পালন হয়ে আসছে সারা পৃথিবী জুড়ে।
এখন এটা এই আমাদের সামাজিক মাধ্যমে এটা ছড়িয়ে যায়, সাধারণত earthday.org এই নামে এই সম্প্রচারটা সারা পৃথিবীতে আসে। আমরা বসুন্ধরা নিয়ে খুব চিন্তিত। আমরা জানি সবাই আমরা জানি বসুন্ধরা প্রচন্ড জ্বরে আক্রান্ত। আজকে পুরো বসুন্ধরার দেহের প্রতি কটা অঙ্গ প্রত্যঙ্গ সে জ্বরে আক্রান্ত। এবং আমাদের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল যে ডিপার্টমেন্ট, তারা এবছরে এই মার্চ মাসে বলেছে যে সারা আগের যত ইতিহাস গেছে সব ইতিহাসের মধ্যে থেকেও দেখা যাচ্ছে 2025-এর ফেব্রুয়ারি আগের সমস্ত ফেব্রুয়ারি মাসের থেকে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি মাস। গত মাসের মানে মার্চ মাসেরই 19শে এপ্রিল আমাদের ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন বলছে 2024 সালে বিশ্ব উষ্ণায়ন, এই জলবায়ু পরিবর্তন তার একটা চরম শিখরে পৌঁছেছে। এমন চরম শিখরে পৌঁছেছে, তার প্রভাব এমন ভাবে সারা পৃথিবী জুড়ে বসুন্ধরার তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়েছে, তাতে বলছে আগামী 100 বছর বা কয়েক হাজার বছরেও তার কিন্তু কোনো সংশোধন হওয়ার সম্ভাবনা কম। এই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু বসুন্ধরাকে নিয়ে এসেছি, মূলত আমরা মানুষ। এবং 2024 সালেই 8 লক্ষ বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড দেখা গেছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, সে যত গ্রিন হাউস গ্যাস বাড়বে তত আমাদের বিশ্ব উষ্ণায়ন বাড়বে। এবং 2025 সালেও কিন্তু সেই একই কার্বন ডাইঅক্সাইড কিন্তু কমছে না। 3 মাস গেল, 4 মাসে আমরা পদার্পণ করলাম, একইভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত যতগুলো পরিবেশ সম্মেলন হয়েছে আমাদের সারা পৃথিবী জুড়ে, হাজার হাজার পরিবেশ সম্মেলন হয়েছে, এবং যত বাড়ি আমরা আলোচনা করেছি প্রত্যেকবারই দেখেছি যে যত ব্যবস্থাপনা নেওয়ার কথা আমরা বলেছি, কিছু ব্যবস্থাপনা নেওয়া হলেও কিন্তু পৃথিবীর তাপমাত্রা কখনোই কমেনি, ক্রমশ বেড়ে চলেছে। পৃথিবীর গ্রিন হাউস গ্যাস কখনোই কমেনি, ক্রমশ বেড়ে চলেছে, এই প্রবণতা রয়েছে। এবং যখন থেকে পৃথিবীর জলতলের উচ্চতা সমুদ্রের মাপা শুরু হয়, রিমোট সেন্সিং যে আমাদের ওপর থেকে কৃত্রিম উপগ্রহ থেকে মাপা হয়, তবে থেকে এখন পর্যন্ত সমুদ্র তলের জলতল বৃদ্ধি দ্বিগুণ হয়েছে। বসুন্ধরার একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমরা জানি যে সমুদ্রে একটি অঙ্গ। এবং শুধু তাই না, এবং 2024 সালেই আন্টার্কটিকা, আর্কটিক, পৃথিবীর যত বরফের জায়গা আছে, আমাদের যে হিন্দুকুশ পর্বতমালা, প্রায় আমাদের 11টি দেশ নিয়ে যে হিন্দুকুশ পর্বতমালা, সেই পর্বতমালার বরফ, প্রত্যেক জায়গার বরফের আয়তন সর্বনিম্ন ছিল। এবং আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে আমরা নাম দিলাম, আমাদের 25 সালে এখন বলছি আমাদের শক্তি আওয়ার, মানে এনার্জি বা প্ল্যানেট আওয়ার এনার্জি, বা এইরকম একটা পাওয়ার নাম দিয়েছে, আমাদের শক্তি আমাদের এনার্জি। কিন্তু 2024 সালে আমরা দেখলাম যে আমরা এই শক্তি ব্যবহারের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে পারি, তার আগে আমরা কোন পর্যায়ে রয়েছি। আমরা দেখলাম 2024 সালে নির্দিষ্ট যে কোনো মাস, তার আগের পৃথিবীর ইতিহাসে যে কোনো মাসের থেকে বেশি তাপমাত্রা। যেমন ধরুন আগের 2024-এর জানুয়ারিতে যা তাপমাত্রা ছিল, আগের সমস্ত রেকর্ড ভেঙে বেশি ছিল। 2024-এর ধরুন ডিসেম্বরেও যে তাপমাত্রা ছিল, আগের সমস্ত রেকর্ড, আগের সমস্ত ডিসেম্বরের রেকর্ড ভেঙে সেই তাপমাত্রা। এবং এই প্রবণতা কিন্তু শুধু 2024 সাল না, 2022, 23, 24 পর পর চলছে। আমরা প্রত্যেক বছরই বলছি, আগের বছরের, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? ডিস্টার্ব হচ্ছে আবার, যেহেতু আমায় দেখা যাচ্ছে, আবার বলছি আর কি, যে এই রকম একটা অবস্থার মধ্যে আমরা চলছি। শুধু তাই না,
আমরা আগে যত চুক্তি করেছিলাম এই গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন নিয়ে, মূলত এই চুক্তিগুলো হয় 1990 সালের পর থেকে, এবং সমস্ত চুক্তি ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার ফলে 2015 সালে আমাদের কিয়োটো প্রোটোকল, আমরা জানি সেই চুক্তি জাপানের 1997 সালে। তার প্রত্যেক বছর যে মিটিং হয়, অনেক সিদ্ধান্ত নিয়ে আমরা বলি এই বিভিন্ন কাজ করব, কিন্তু কোনো কাজই হয়নি এবং মানিনি আমরা। উন্নত দেশগুলো যা করার কথা তারা কোনো, বেশিরভাগ দেশ মানেনি, গুটি কয়েক দেশ মেনেছে। তার ফলে পৃথিবীর তাপমাত্রা, আমি আগেই বলেছি, কোনো সময়ের জন্য কমেনি। এবং তার ফলে 2015 সালে সমস্ত ওই কিয়োটো প্রোটোকল বাদ দিয়ে নতুন একটা চুক্তি করার জন্য সারা পৃথিবীর রাষ্ট্রনায়করা একসাথে বসলো, সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন পৃথিবীর তাপমাত্রা শিল্প বিপ্লবের অর্থাৎ 1750 সালের থেকে 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছিল, এবং তখন সিদ্ধান্ত হলো পৃথিবীর তাপমাত্রা যেন কোনো মতেই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি না হয় 2100 সালের মধ্যে। এইটা হচ্ছিল, তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, এবং সেই সিদ্ধান্ত গ্রহণ করলো অর্থাৎ তার মানে 2015 যদি হয় 85 বছর তারা বললো একটা সময়সীমা, যে পৃথিবী এখনো গ্রিন হাউস গ্যাস বিভিন্ন ব্যবহার হচ্ছে, তার ফলে কিছু তাপমাত্রা বাড়তে পারে, কিন্তু সেটা কখনোই কিন্তু 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয় 1750 সালে যে তাপমাত্রা ছিল শিল্প বিপ্লবের প্রারম্ভে। তার ফলে কি হলো, আমরা দেখলাম 0.7 এত কথা বলার পরেও, নিজেরা ওখানে প্রতিশ্রুতি দেওয়ার ফলেও যে আমরা এই কাজ করব যাতে তাপমাত্রা না বাড়ে, 2015 সালে বিভিন্ন সব দেশ গিয়ে সেখানে প্রতিশ্রুতি দিল, কিন্তু দেখা গেল যে এটাকে বলবো বোঝা যাচ্ছে না, কেউ শুনতে পারছেন কিনা, বা কেউ কিছু, আমি কিছু শুনতে পারছি না আর কি, বুঝতে পারছি না, আবার অফ হয়ে গেছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? আমাদের ইন্টারনেটের কিছু সমস্যার জন্য আমরা এই অনুষ্ঠান প্রচার করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। এই জন্যে, কিন্তু কথা হচ্ছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। বারবার আসছে এবং চলে যাচ্ছে, এবং এখান থেকে আমি যা কমান্ড দিচ্ছি সেগুলো নিচ্ছে না। আমি অনুরোধ করছি তপন সাহাকে ওনার বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ, এবার আমাকে পুরো দেখা যাচ্ছে।
কি করে বলবো। কাইন্ডলি ফোন যারা করছেন একটু বন্ধ করুন, আপনারা শুনতে পারলে ফোন যারা করছেন ফোনটা বন্ধ করুন। হ্যালো, আমি কি বলবো, মানে ব্যাপারটা হচ্ছিল সবাই ফোন করে আমায় বলছে চালু আছে চালু আছে, আমি ফোন করব না ফোন করবো না বলবো বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, আমি বলছি, কাইন্ডলি আমাকে একটু বলতে দিন, তারপরে তাড়াতাড়ি তারপর অনিরুদ্ধ কিন্তু বলবে, ও রয়েছে। প্রবলেম হচ্ছে ছবি আসছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে। আমাদের যে অবস্থার মধ্যে আমরা রয়েছে এই পুনর্নবীকরণ শক্তির ব্যাপারে, আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল এই বিষয় নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে 2021 সালে যখন COP26 হয় গ্লাসগোতে। এই যতগুলো কপ আলোচনা হয়েছে, কনফারেন্স অফ পার্টিস এর আলোচনা হয়েছে জলবায়ু পরিবর্তনের, সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল পুনর্নবীকরণ শক্তি নিয়ে 2021 সালের গ্লাসগো সম্মেলনে। সেখানে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিল 2030 সালের মধ্যে তারা তাদের পুনর্নবীকরণ যে শক্তি যে বিষয় দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে হচ্ছিল 50 ভাগ, তারা বলেছিল। এবং শুধু তাই না, তার জন্য আবার তারা এও বলেছিল তার জন্য বিদেশি সাহায্য চাই আমাদের $1 ট্রিলিয়ন মার্কিন ডলার, এবং 500 গিগাওয়াট বিদ্যুৎ তারা উৎপাদন করবে, সেটা তারা বলেছিল এই 2030 সালের মধ্যে। কিন্তু বর্তমান অবস্থাটা কি, এখনো পর্যন্ত ভারতের জীবাশ্ম জ্বালানি 2021 বলেছে যে বাজেট যেখানে করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে যে বাজেট কমানোর দরকার সেটা কিন্তু তারা কমায়নি, এবং সেটা কিন্তু বৃদ্ধি করে যাচ্ছে। তার ফলে এখনো ভারতবর্ষের যে জীবাশ্ম জ্বালানি দিয়ে 75 ভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই 2025 সালে, এবং 15% মাত্র হচ্ছে হলো পুনর্নবীকরণ শক্তি দিয়ে হচ্ছে, এটা হচ্ছে। এবং শুধু তাই না, আমেরিকা সহ মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের যুক্তরাজ্য, বিভিন্ন উন্নত দেশগুলি 2021 সালে কথা দিয়েছিল, প্রায় 21টা দেশ কথা দিয়েছিল যে তারা জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যে ওখানে যে ইনভেস্টমেন্ট হয় সেই ইনভেস্টমেন্ট তারা কমাবে, প্রায় আস্তে আস্তে বন্ধ করবে। শুধু তাই না, তারা কথা দিয়েছিল এই জীবাশ্ম জ্বালানির জন্য যে ব্যাংক ঋণ দেয় বা ব্যাংক গ্যারেন্টি বা তার জন্য শেয়ার মার্কেটে যা বিষয়বস্তুগুলো চলে সব তারা আস্তে আস্তে কমিয়ে এনে জীবাশ্ম জ্বালানি বন্ধ করবে। অদ্ভুতভাবে দেখলাম তারাই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই ট্রাম্প যখন এলো, ট্রাম্প কিন্তু প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এলো। শুধু না, তিনি আবার বললেন জীবাশ্ম জ্বালানি ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমেরিকাকে উদার করে দিলেন, এবং যাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা যায় সেই সমস্ত নীতিগুলো শুধু তারা নিলেন না, জীবাশ্ম জ্বালানির ইন্ডাস্ট্রিগুলোকে ভর্তি পর্যন্ত তারা দিতে শুরু করলেন। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। তা সত্ত্বেও এর মধ্যে কিছু দেশ তারা কিন্তু এগিয়ে আসছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেমন এইরকম কথাগুলো বলছে, এবং অন্যান্য দেশ তারা আবার বলেছিল যে মিথেন গ্যাস তারা 2030 সালের মধ্যে 2020 সালে যা ছিল তার 30% কমাবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র সেই সমস্ত বিষয় থেকে তারা বেরিয়ে এসছে। এটা হচ্ছিল বর্তমান অবস্থা। তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। পজিটিভটার দিক কি, এখন পৃথিবীর বেশ কয়েকটি দেশ, বিশেষ করে 8-9টি দেশের কথা উল্লেখ করা যায়, তারা যে দ্রুত হারে এই পুনর্নবীকরণ শক্তি বৃদ্ধি করেছে, সেই ক্ষেত্রে আমরা উল্লেখ করতেই হয় কয়েকটি দেশের কথা। তার মধ্যে ডেনমার্ক আছে, তার মধ্যে হচ্ছে উরুগুয়ে আছে, চিলি আছে, জর্ডান আছে, প্যালেস্টাইনও ছিল, প্যালেস্টাইনের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এখন, প্যালেস্টাইন আছে, চীন আছে, এই কতগুলো প্রায় 8টির মতো দেশ তারা দ্রুত হারে বাড়ছে। তাদের এই দ্রুত হারে পুনর্নবীকরণ শক্তি বাড়াতে, যেটা আন্তর্জাতিক স্তরে ঠিক হয়েছিল 2030 সালের মধ্যে সারা পৃথিবীতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে পুনর্নবীকরণ শক্তি শতাংশ হবে প্রায় 40%, সেই দিকে কিন্তু এড়িয়ে যাচ্ছে মাত্র কয়েকটি দেশের জন্য। অদ্ভুতভাবে যে দেশগুলো আছে
তার মধ্যে নামিবিয়ার মতো একটা গরিব দেশও আছে, যেখানে ডেনমার্কের হচ্ছে হলো জিডিপি $61,000, যেখানে চিলির হচ্ছে হলো $20,000, সেখানে নামিবিয়ার মাত্র $4,000। এই যে জিডিপি থাকা সত্ত্বেও এই দেশগুলো অদ্ভুতভাবে বিশাল তারতম্য আছে, এদের জনসংখ্যারও তারতম্য আছে, বিশালভাবে এগিয়ে যাচ্ছে। আজকে ডেনমার্কের 50% উপরে বিদ্যুৎ আসে বায়ু থেকে, বায়ু শক্তির ওপর থেকে, এবং তাদের এখন জীবাশ্ম জ্বালানি থেকে বিদ্যুৎ আসে খুব কম, প্রায় 10 থেকে 12%-র মধ্যে। তারা সেটাকেও কিন্তু জিরোতে নিয়ে আসবে তারা বলছে। আজকে ডেনমার্ক বায়ু উৎপাদনের যে প্রযুক্তি তারা অন্য দেশগুলোকে রপ্তানি করছে, এবং উরুগুয়ের ক্ষেত্রে তারা হচ্ছিল 2000 ওই আজ থেকে 7-8 বছর আগে তাদের বায়ু শক্তি উৎপাদন ছিল 1%। ওরা গত 5 বছরে সেই বায়ু শক্তি উৎপাদন এমন করেছে, টোটাল যে ওদের বিদ্যুৎ উৎপাদনে প্রায় 40% পৌঁছে নিয়ে গেছে। এবং ডেনমার্ক যেটা করছে, জীবাশ্ম জ্বালানি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা জীবাশ্ম জ্বালানি যেখান থেকে আসতো আর কি, কয়লা উত্তোলন থেকে শুরু করে এই সব কটা জায়গাতে যেটা করছে, তারা একটা যৌথভাবে তারা করছে কি, এই লোকগুলোকে তাদেরকে বায়ু উৎপাদনের ক্ষেত্রে, বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ করছে, এবং নিয়োগ করে তাদেরকে ট্রেনিং দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো করছে শুধু না, তারা মালিক এবং সবার সাথে যৌথভাবে কথা বলে তারা এই বিষয়গুলো করছে। এখন হচ্ছিল, এখন আমাদের যেটা বিষয় আমার মনে হয় যে সার্বিকভাবে যে সারা পৃথিবী রাষ্ট্র একটা ইগো হচ্ছে, তাই তো? আমি একটা ইগো শুনতে পাচ্ছি, ঠিক আছে বলে যাই তবু। হ্যাঁ, এখন হচ্ছে হলো সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক ক্ষেত্রে এই উন্মত্ত দক্ষিণ পন্থা যেভাবে এগিয়ে চলছে, তাতে আমরা দেখছি রাষ্ট্রগুলো পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে সব এগিয়ে আসছে। আমাদের দেশেও আমরা দেখছি যে সমস্ত আইন তৈরি করা হয়েছে, সমস্ত আইনগুলো এমন হচ্ছে যাতে কর্পোরেটদের হাতে আমাদের সমস্ত প্রাকৃতিক সম্পদ চলে যায় শুধু না, এবং পরিবেশ আইন যেগুলো, এমনি মাইন আইন শুধু না, পরিবেশ আইনটাও এমন ভাবে পরিবর্তন করা হয়েছে, ইআইএ আইন এমন ভাবে পরিবর্তন করা হয়েছে যাতে কর্পোরেটটা তারা স্বাধীনভাবে তারা হচ্ছিল দূষণ করতে পারে। জল জঙ্গল জমি তারা যাতে সাধারণ মানুষের থেকে কেড়ে নিতে পারে, তাদের হাতে যাতে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার তারা তুলে দিতে পারে, এই রকম ভাবে তারা নীতি তৈরি করছে, করে আমাদের সার্বিক পরিবেশ ধ্বংস করছে। আমাদের সার্বিকভাবে আমরা বসুন্ধরার যে জল, বাতাস, মাটি, এই যে বিষয়গুলো নিয়ে যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বাস্তুতন্ত্র যেটা বলতে পারি, সমগ্র বাস্তুতন্ত্রই আজকে কিন্তু আরো ধ্বংসের দিকে যাচ্ছে। এবং শুধু আমাদের আমেরিকান যে নীতিগুলো, সেই নীতি এমন পর্যায়ে চলছে, এবং সারা পৃথিবী জুড়ে ট্রেড এখন এমন একটা পর্যায়ে যাচ্ছে, সারা পৃথিবী অর্থনৈতিকভাবে যে পর্যায়ে পৌঁছচ্ছে, পরিবেশ একটা বিপন্ন তার মুখোমুখি হচ্ছে। এবং আমাদের মতো দেশগুলো এক একটা দ্বীপকে, মানে আমরা দেখেছি নিকোবরের কথা আপনারা শুনেছেন, পুরো নিকোবর দ্বীপটাকে একদম কর্পোরেট হাতে তুলে দিল, লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে, কেটে ওখানে কর্পোরেটদের একটা উন্মত্ত একটা দখলদারি পুরো নিকোবর জুড়ে শুরু হয়েছে। এবং এর যদি আমরা প্রতিবাদ না করতে পারি, আমাদের রাজ্যেও আমরা বিভিন্নভাবে যেভাবে প্রাকৃতিক সম্পদকে দখল হতে দেখছি, গঙ্গা দখল করে যেভাবে আমাদের নির্মাণ কার্য শুরু হয়েছে, নদী দখল করে যেভাবে নির্মাণ কার্য শুরু হয়েছে, যেভাবে কয়লা খনির নামে দেউচা পাচামিত, যেটা অবৈজ্ঞানিক ভাবে যেভাবে সাধারণ মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, এবং গাছ কাটা যেভাবে হচ্ছে সেগুলো ভাবে যদি আমরা প্রতিবাদ না করি, আগামী দিনে বসুন্ধরাকে কিন্তু বাঁচানো যাবে না। এই বসুন্ধরা কিন্তু আমাদের আগামী দিনে 6ষ্ঠ গণবিলুপ্তির মুখে আমরা পড়ব। গত 5টা গণবিলুপ্তি আমাদের প্রাকৃতিক কারণে হয়েছিল, তখন মানুষ আসেনি। 6ষ্ঠ গণবিলুপ্তি আরো 100 গুণ বেশি হচ্ছে।
আগে যত গণবিলুপ্তি হয়েছে তার থেকে 100 গুণ হারে আমাদের গণবিলুপ্তি শুরু হয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন 240 থেকে 540 বছরের মধ্যে আমাদের পৃথিবীর ষষ্ঠ গণবিলুপ্তি সম্পূর্ণ হবে। এই ষষ্ঠ গণবিলুপ্তিকে আটকানোর জন্য বসুন্ধরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের সঠিকভাবে আবার তার স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য আমাদের যা করণীয়, মূল করণীয়টা হচ্ছিল রাষ্ট্র যে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত অন্যায় কাজ রাষ্ট্র করছে, কোনো কিছু যে সমস্ত চুক্তি করছে কিচ্ছু মানছে না, মিথ্যাচার আজকে সারা পৃথিবী জুড়ে যে কথা বলে আসছি সে কথা আমরা মানছি না, মিথ্যাচার করছি। এই মিথ্যাচারের বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, এই পৃথিবী বসুন্ধরাকে আমরা বাঁচাতে পারবো না। সারা পৃথিবীতে সোচ্চার হতে হবে এই বিষয়ে। আমার মনে হয় শুধু আমরা নিজেরা কাজ করতে পারি অনেক কিছু, ঠিক আছে, কিন্তু এই আমাদের নিজেদের যে সার্বিক অঞ্চল জুড়ে সেটা অবশ্যই করব। আমরা লড়াই করব, জলাভূমি বাঁচানোর আন্দোলন করব, গাছ লাগানোর আন্দোলন করব, সবকিছু করব। পাশাপাশি যদি রাষ্ট্রের এই নীতির বিরুদ্ধে যদি আমরা লড়াই না করতে পারি, রাষ্ট্রকে যদি চোখে চোখ লাগিয়ে আমরা তার সাথে যুদ্ধ না করতে পারি, লড়াই না করতে পারি, আমরা এই বসুন্ধরাকে বাঁচাতে পারবো না। এটা না বক্তব্য। নমস্কার। অনিরুদ্ধ, তুমি বলো, শুরু করে দাও। আমাদের খুব শোনা যাচ্ছে তপন দা? আমি কি বলবো? তপন দা বলবো? হ্যাঁ বলবো। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। নমস্কার। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা এই আলোচনা শুরু করছি। আজকে বসুন্ধরা দিবসের আগের সন্ধে, আগামীকাল আমরা গোটা পৃথিবী জুড়ে বসুন্ধরা বৈঠক, বসুন্ধরা দিবস এবং সেটা নিয়ে নানা রকমের আলোচনা গোটা পৃথিবী জুড়েই হবে। আমরা এখন দেখতে পাই যে সারা বছর ধরেই কিন্তু শুধু বসুন্ধরা দিবস নয়, পরিবেশ দিবস, জল দিবস বা নানা ধরনের মৃত্তিকা দিবস ইত্যাদি ইত্যাদি নানা ধরনের দিবস আমরা পালন করি। অর্থাৎ এক ধরনের সচেতনতা, অর্থাৎ এক ধরনের আমাদের চিন্তা আমরা ব্যক্ত করি এবং আমরা অত্যন্ত ভাবিত যে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি এবং যে সমস্ত সমস্যা আমরা চিহ্নিত করেছি সেগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসার পথ খুঁজে পাবো। যদি পথ খুঁজে পাওয়ার দিকটা একটা দিক হয়, যদি তার মধ্যে বিজ্ঞানকে খোঁজার একটা তাড়না থাকে বা সমাধানের একটা তাড়না থাকে এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে সেটার নিরূপণের একটা জায়গা থাকে, আর একটা দিক বোধহয় থাকে এইটা যে এমন একটা অবস্থায় আমরা এসে পড়লাম কিভাবে। এবং যখন এটা নিয়ে গোটা পৃথিবী জুড়ে পরিবেশ নিয়ে এত আলোচনা, এত তৎপরতা, এত কিছু আলোড়ন আমরা দেখতে পাই, তারও তো একটা প্রাক মুহূর্ত আছে। সেই প্রাক মুহূর্তে আমরা একটু অতীতটা ছুঁয়ে যাই, যখন আমরা দেখতে পাই যে মোটামুটি যদি আমরা এইভাবে ভাবি যে আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে গত ধরুন 10 থেকে 12,000 বছরের আমাদের যে কৃষি সভ্যতা, তারপরে মোটামুটি 280-300 বছরের একটা শিল্প সভ্যতা এবং গত কিছু বছরের যে আইটি বেসড গ্লোবালাইজ সিভিলাইজেশন, যেটাকে আমরা বলতে পারি যে তথ্য প্রযুক্তি নির্ভর যে সভ্যতা, যার মধ্যে দিয়ে আমরা হয়তো এখন চলেছি, সেটা কি নিদারুণভাবে আমাদের যে চলমান, আমাদের যে ঘটমান যে বর্তমান,
সেই বর্তমানকে প্রভাবিত করে চলেছে। গত 50-60 বছর ধরে পরিবেশ নিয়ে নানা তৎপরতা আমরা খেয়াল করেছি। আমার পূর্ববর্তী যে দুজন বললেন, অত্যন্ত পণ্ডিত মানুষ, তপনবাবু দীর্ঘদিন ধরে কাজ করছেন, সৌরভবাবু দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা তাদের আলোচনায় গোটা বিষয়টাই কিন্তু ছুঁয়ে গেছে। 70-এর দশকের গোড়ায় যে বসুন্ধরা দিবসের সূচনা, সেটাও একটা অন্য মুহূর্তের মধ্যে দিয়ে যে সূচনা হয়, আমার ভারতবর্ষের প্রেক্ষিতে কিন্তু আমি 1972 সালটাকে একটা অতিরিক্ত গুরুত্ব দেবো এই কারণে যে 72 সালে আমাদের তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি স্টকহোমের সেই সম্মেলনে গিয়েছিলেন এবং গিয়ে 3টি শব্দ তিনি উচ্চারণ করেছিলেন পরিবেশ সম্পর্কে, এবং এই 3টি শব্দ ছিল পলিউশন, পভার্টি এবং পপুলেশন। এবং এই 3টি শব্দই কিন্তু শুরু হয় পি দিয়ে, এবং এটাকে আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমরা বলি যে 3 P's অফ এনভায়রনমেন্ট। আমি এই 2025 সালে আজ এই 21শে এপ্রিল সন্ধ্যেবেলা আর একটা পি জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে পি ফর পলিটিক্স, পলিটিক্স অফ এনভায়রনমেন্ট। সেই জন্যই বোধ করি আজ যখন হেড অফ দ্য স্টেটস, যারা প্রধানমন্ত্রী, যারা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক যারা, তারা যখন একে অপরের সঙ্গে মিলিত হন, দেখা করেন, কথা বলেন, উদ্বেগ প্রকাশ করেন, বোধহয় সেই উদ্বেগের প্রথম বিষয়টাই হয় পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়। প্রায় 850 কোটির এই পৃথিবী এবং গত 50 থেকে 60 বছর যে দ্রুত গতিতে মানুষের বেড়ে চলা গোটা পৃথিবী জুড়ে, তার অভিঘাত তো এখন নানা পর্যায়ে আমরা দেখছি। মানুষের সংখ্যা বাড়লে মানুষের মাথা পিছু যে ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ, সেটারও ক্রমশ ব্যবহার বাড়ে। আমাদের জল, আমাদের প্রাকৃতিক সম্পদ যা কিছু আছে, আমাদের জীববৈচিত্র্য, তার উপর কোনো না কোনোভাবে সেটা আঘাতপ্রাপ্ত হয়। তার সঙ্গে একটু আগে তপনবাবু বললেন যে রাষ্ট্রশক্তি, তার ইচ্ছা এবং তার নিজস্ব গর্বের যে জায়গা, যে আমাদের যে অ্যাসপিরেশন, যে আমাকে আরো বাড়তে হবে, আমাদের অন্যকে অতিক্রম করতে হবে, এই যে প্রবণতা, সেই প্রবণতার ফলে কিন্তু প্রথম যে ভিকটিম হয় সে হচ্ছে পরিবেশ। একটা ছোট্ট ইকুয়েশন আছে, খুব জটিল নয়। I equals to P into A into T. I মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ইকুয়ালস টু P ফর পপুলেশন, A ফর অ্যাফ্লুয়েন্স বা আপনার প্রাচুর্য বা সাচ্ছল্য, ইন্টু T অর্থাৎ টেকনোলজি কতটা আপনি প্রয়োগ করেছেন ফর ইউর কনজামশন। অর্থাৎ পপুলেশন, কনজামশন এবং তার সঙ্গে যদি আপনি ওই অ্যাফ্লুয়েন্স বা সাচ্ছল্যকে গুণ করে দেন, আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার পরিবেশের ওপর অভিঘাত। এই অভিঘাতের কথা যখন হলো, ইম্প্যাক্টের কথা যখন হলো, তখন আমি 2009 সালে প্রকাশিত একটি বিখ্যাত বৈজ্ঞানিক একটি পেপার, যেটা পাবলিশ করেছিল নেচার পত্রিকা, রকস্ট্রম এবং তার সঙ্গে আরো প্রায় অনেক বিজ্ঞানী ছিলেন কাজটার মধ্যে। তখন ওরা দেখিয়েছিলেন যে প্ল্যানেটারি বাউন্ডারি, অর্থাৎ 9টা ফ্যাক্টর করে আইডেন্টিফাই করেছিল, এবং তার মধ্যে ওনারা বলছেন ওই সময় দাঁড়িয়ে যে 3টে ফ্যাক্টর কিন্তু বিপদসীমা অতিক্রম করে গেছে। এই 3টে যারা বিপদসীমা অতিক্রম করে গেছে তার মধ্যে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজকের যে জলবায়ু পরিবর্তনের কথা আমরা বলছি, ক্লাইমেট চেঞ্জ ইস্যুস, এবং তারপরে যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল, যার সঙ্গে আমাদের মাটির যে উপাদান তার সম্পর্ক, তার সঙ্গে কৃষির সম্পর্ক, সেটা জড়িয়ে যায়। এবং এছাড়াও অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে তারাও কিন্তু বিপদসীমা থেকে খুব দূরে নয়। এবং আমি শুনেছি তারা যে কাজটা কন্টিনিউ করছেন, সেখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন
যে আরো কতগুলো ফ্যাক্টর, সেগুলোও কিন্তু অত্যন্ত বিপদের কাছাকাছি বা বিপদ প্রায় অতিক্রম করে চলেছে, এরকম একটা জায়গায় আছে। অর্থাৎ আমরা যেটাকে বিপদ বলে মনে করছি, যেটা আলোচনা করছি, সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটাই বিপদের মাত্রা ছাড়িয়েছে। কিন্তু সেই বিপদ নিয়ে আলোচনা করলে তো আমাদের চলবে না। আমরা তো সেই জন্যই তো আমরা বলছি যে আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট। এই আওয়ার প্ল্যানেট, আমি সকাল থেকে আজকে ভাবছিলাম যে আওয়ার পাওয়ার, আওয়ার প্ল্যানেট, এই আওয়ারটা কারা? অর্থাৎ আমাদের প্ল্যানেট, আমাদের গ্রহ, আমাদের পৃথিবী, আমাদের মাতৃভূমি, আমরা সবাই এখানে থাকি। আমি একটু পেছিয়ে যাই। ব্রান্টল্যান্ড বলে একজন ছিলেন, তার একটা বিখ্যাত ডকুমেন্টের কথা, যেটাকে আমরা পপুলারলি যেটাকে বলা হয় ব্রান্টল্যান্ড কমিশন বলে। সেই ব্রান্টল্যান্ড উনি একটা ডকুমেন্ট তৈরি করেন, এবং সেই ডকুমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। সেই ডকুমেন্টের নাম ছিল আওয়ার কমন ফিউচার। আওয়ার কমন ফিউচার, সেটা নিয়ে বহু আলোচনা, বহু বিতর্ক, বহু তর্ক, এবং তার বিকল্প হিসাবে আর একদল মানুষ তারা বলেছিলেন আওয়ার নট সো কমন ফিউচার। আওয়ার কমন ফিউচার মানে আমাদের একটা সাধারণ কমন ভবিষ্যৎ। আর একদল বললেন না, পৃথিবীতে আমরা যারা থাকি তাদের সবার ভবিষ্যৎটা একরকম নয়। একরকম নয় বলেই আপনি যদি গোটা পৃথিবীর যে মানচিত্র তার দিকে তাকান, তাহলে একটা অদ্ভুত ছবি কিন্তু চোখে পড়ে। আপনি কোনো এক সময় অবসরে মানচিত্রটা দেখবেন যে ইকোলজিক্যালি রিচ যে জায়গাগুলো গোটা পৃথিবীতে, সেই জায়গাগুলো কিন্তু ইকোনমিক্যালি পুয়ার কম্পারেটিভলি। আবার উল্টোটা, ইকোনমিক্যালি রিচ যে রিজিয়ন গুলো, সেখানে কিন্তু ইকোলজিক্যালি তারা পুয়ার। অর্থাৎ ইকোনমিক্যাল রিচনেসের সঙ্গে কিন্তু ইকোলজিক্যাল রিচনেসের একটা ইনভার্স রিলেশন আছে অ্যাপারেন্টলি। আপনি আফ্রিকায় যান, আপনি লাতিন আমেরিকায় যান, আপনি সাউথ এশিয়ান অনেক কান্ট্রিতে যান, এখানে অনেক ইকোলজি হয়তো এখনো আছে, এবং সেখানে কিন্তু আপনি দেখবেন, সেখানে কিন্তু তথাকথিত যে ইকোনমি কথা আমরা বলি, যে ডেভেলপমেন্টের কথা বলি, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত হয়তো অনুন্নত। তাহলে এইটা কেন, এই জায়গাটা কিন্তু একটা আমাদের ভাবতে হবে। দ্বিতীয় আরেকটা কথা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গে দুরকম ভাবে আমরা এটাকে দেখতে পারি। যারা পাশ্চাত্য, তারাও এখন পরিবেশ নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আমার মনে হয় তাদের পরিবেশের যে দর্শন, সে দর্শনটা হচ্ছে এরকম: নো এনভায়রনমেন্ট উইদাউট নেচার, বা নো নেচার উইদাউট এনভায়রনমেন্ট। তারা এখন তথাকথিত পরিবেশ প্রকৃতির যে সংরক্ষণ, সেই সংরক্ষণের কথা বলছেন, কিন্তু উল্টোটাও আছে, যে তথাকথিত যে তৃতীয় বিশ্ব অনুন্নতের যে জায়গাগুলো, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সংখ্যা বেশি, মানুষের দারিদ্র্যের পরিমাণ বেশি, সেখানে কিন্তু সোশ্যাল জাস্টিস, সেই প্রশ্নটাও কিন্তু জড়িয়ে আছে। অর্থাৎ তাদের অনেকের দর্শন হচ্ছে নো এনভায়রনমেন্ট উইদাউট সোশ্যাল জাস্টিস। সুতরাং সোশ্যাল জাস্টিসটাকেও কিন্তু আমাদের জাস্টিফাই করতে হবে। তাদের মুখে অন্ন দিতে হবে, তাদের জন্য বাসস্থান দিতে হবে, তাদের জন্য স্বাস্থ্য দিতে হবে, তাদের জন্য শিক্ষা দিতে হবে, এবং তাদের জন্য ঠিকঠাক পরিবেশ দিতে হবে, তাদের জন্য জল দিতে হবে। সুতরাং এই যে মানব উন্নয়ন, মানুষের কাছে ন্যাচারাল রিসোর্সের ভাগটাকে পৌঁছে দেওয়া, তাদেরকেও প্রকৃতির ভাগিদারি করা, তারাও যে প্রকৃতির একটা অংশ, পরিবেশের একটা অংশ, সেই জায়গাটাকে জাস্টিফাই করা, এই জায়গাটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার। আমরা 1972 সালের যখন আমি ভারতবর্ষের কনটেক্সটেই বলছি,
আমরা দেখবো যে ৭২ সালের পরে কিন্তু আমাদের দেশে নানা ধরনের যে পরিবেশ আইনগুলো সেগুলো কিন্তু চালু হয়েছে। ৭২ সালে আমাদের দেশে আমরা দেখবো যে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট যেটা, সেটা চালু হয়েছিল ৭২ সালে। ৭৪ সালে আমাদের দেশের জল সংরক্ষণ যে আইন সেটা চালু হয়েছিল, এবং জল সংরক্ষণ আইনের উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের ভারতবর্ষে পলিউশন কন্ট্রোল বোর্ড তৈরি হয়। ১৯৮১ সালে এয়ার অ্যাক্ট চালু হয়। ১৯৮৬ সালে আমাদের এখানে ইপিএ বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট যেটা, সেটা চালু হয়। তারপরে তো অনেক রুলস রেগুলেশনস, এবং ২০০২ সালে জীববৈচিত্র্য আইন আমাদের দেশে চালু হয়। আমার ভারতবর্ষের দিকে যদি তাকাই, আমরা দেখব আমার ভারতবর্ষ হচ্ছে গোটা পৃথিবীর 2.6% জায়গা, 2.6%। এবং এই 2.6% জায়গার উপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পৃথিবীর প্রায় 16.5 অর্থাৎ 16.5% লোক কিন্তু আমার ভারতবর্ষে থাকে। অর্থাৎ জায়গা অনুপাতে আমাদের লোক সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে এক। দুই, আমাদের দেশে যে এনার্জি আমরা খরচা করি, অর্থাৎ যে শক্তি আমরা পাই, যে পাওয়ারের কথা বলা হচ্ছিল, সেই পাওয়ার মূলত এখনো পর্যন্ত কয়লা পুড়িয়ে আসে। গোটা পৃথিবীতে যত কয়লা পাওয়া যায় তার 6% কয়লা আমার ভারতবর্ষে পাওয়া যায়, এবং সে কয়লার মানও কিন্তু খুব ভালো যে এমন নয়। এবং আমার ভারতবর্ষে যেটা আছে সেটা হচ্ছে যে ন্যাচারাল গ্যাস এবং অয়েল যেটা আছে, সেটাও গোটা পৃথিবীতে যা পাওয়া যায় তার মাত্র 0.6%, অর্থাৎ খুব কম পরিমাণে। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ শক্তির প্রয়োজন আছে। এত বিপুল পরিমাণ মানুষ, নানা রকমের কাজ আছে, কৃষিতে আছে, শিল্পে চাহিদা আছে, বাড়িঘর চাহিদা আছে, জীবনযাত্রা চালানোর জন্য চাহিদা আছে। সেই শক্তি আমাদের উৎপাদন করতে হবে, ঠিক আছে? এবং আমরা কিন্তু যদি গোটা পৃথিবীর নিরিখে ভাবি, আমরা ইন্টারনেট ইউজের দিক থেকে গোটা পৃথিবীর দিক থেকে আমরা বেশ এগিয়ে থাকা দেশ। আমাদের দেশের একটা বিরাট অংশের মানুষের কাছে আজকে হাতে হাতে স্মার্টফোন ঘোরে। কিন্তু এটাও সত্যি, এই দেশে কিন্তু এখনো পর্যন্ত অনেকে ওপেন ফিল্ডে যান ফর ডেফিকেশন। আজও সেটা খুব ভালো বিজ্ঞাপন নয়। তাহলে সমস্যা একদিকে রয়েছে, অর্থাৎ সমস্যা যেমন আছে তেমনি একটু আগে বললাম সমাধানের পথও আমাদের খুঁজে বার করতে হবে, চেষ্টা করতে হবে। এর সঙ্গে সঙ্গে শক্তির কথা যখন উঠলো, এই শক্তির প্রয়োজন আমাদের আছে। এতগুলো যে কথা বললাম, এই কথাগুলোর মধ্যে অনেকগুলোই আমাদের একটু যেন কানে লাগলো, নেই 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 নেই। আমি একটা আছের কথা বলি। আমাদের দেশে কিন্তু এখনো গোটা পৃথিবীতে যত জীববৈচিত্র্য আছে, সেই গোটা জীববৈচিত্র্যের প্রায় 8.1% অর্থাৎ 8.1% জীববৈচিত্র্য আমার ভারতবর্ষে আছে। এবং এই ভারতবর্ষের কিন্তু যে জীববৈচিত্র্য আছে, সেই জীববৈচিত্র্যের অনেক জীববৈচিত্র্যই কিন্তু এন্ডেমিক, এবং তারা আমাদেরকে নানা রকমের সার্ভিস দেয়। শুধু তাই নয়, ভারতবর্ষে যে এনার্জি সেক্টর, সেই এনার্জি সেক্টর আমি একটু আগেই বললাম, মূলত আমরা থার্মাল পাওয়ার থেকে আমাদের এনার্জি পাই। তাহলে বিকল্প কি, দিশা কি, অভিমুখ কি? অভিমুখের কথা যখন হলো, গোটা পৃথিবীর যে অভিমুখ, আমরাও কিন্তু সেইভাবে আমাদের ভাবনার জায়গায় আছি। সেটা হচ্ছে আমাদের বিকল্প শক্তিতে যেতে হবে, আমাদের অল্টারনেটিভ এনার্জি যাকে বলি, সেই এনার্জিতে আমাদের যেতে হবে। এবং সেই যাওয়ার ব্যাপারে আমরা অনেক কথা বলছি, আমরা সোলারের কথা বলছি, আমরা উইন্ড এনার্জির কথা বলছি, আমরা টাইডাল পাওয়ারের কথা বলছি, আমরা জিওথার্মালের কথা বলছি। এবং ভারতবর্ষে কিন্তু একটা শক্তির কথা
হয়তো এখনো পর্যন্ত সেভাবে বলা হয় না, আমার মনে হয়েছে সেই শক্তির কিন্তু একটা খুব বড় একটা সুযোগ আছে, সেটা হচ্ছে বায়োমাস এনার্জি। বা এত যে ওয়েস্ট তৈরি হচ্ছে, বর্জ্য, সেই বর্জ্য থেকেও কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারি এবং বিজ্ঞানীরা সেই দিকে কাজ করছে। আমি জানি যে একটি আইআইটিতে কাজ হচ্ছে, সেখানে তারা কাজ করছে যে মেরিন অ্যালগি থেকে, শৈবাল থেকে, সেখান থেকে বায়োডিজেল তৈরি করা যায় কিনা। অর্থাৎ নানাভাবে কোনো একটা জায়গা থেকে আমরা শক্তি উৎপাদনের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি, এবং সোলারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু কিছু অগ্রগতি হয়েছে, এ কথা না বললে ঠিক হবে না। কিন্তু আরো 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 অনেক করবার সুযোগ আছে। একটু আগে তপনবাবু বললেন, তপনবাবু এটা নিয়ে রীতিমতো চর্চা করেন দীর্ঘদিন ধরে, আমাদের বয়োজ্যেষ্ঠ একজন বরিষ্ঠ বিজ্ঞানী, এবং আমরা অনেক কিছু তার কাছে শিখেছি। সেই জলবায়ু পরিবর্তনের কথা কিন্তু দু একটা কথা বলতেই হবে। জলবায়ু পরিবর্তনের কথা বললে আমি ছোট তিনটে কথা বলবো। একটা হচ্ছে গত 100 বছরে আমরা যদি দেখি তাহলে একটা মোটামুটি হিসেব সেটা হচ্ছে আমাদের কিন্তু তাপমাত্রা বেড়েছে, খুব সামান্য হলেও তাপমাত্রা বেড়েছে, এবং একটা রিপোর্ট অনুযায়ী এই তাপমাত্রাটা 0.74 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.74 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই 0.74 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ছে, সমুদ্রের জলতল বাড়ছে, এবং প্রত্যেক বছর আমরা 1.5 ppm করে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ছি। বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। শুধু কার্বন ডাইঅক্সাইডকে একাই বা বলছি কেন, মিথেন আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, অন্যান্য কিছু গ্রিন হাউস গ্যাসও আছে। তারা মিলে এই পৃথিবীর ওপর একটা শিল তৈরি করছে, এবং সেখানে তাপ আটকে যাচ্ছে এবং তাপমাত্রা একটু একটু করে বাড়ছে, এবং একটা দুঃসহ অসহনীয় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একটা স্টাডি দেখছিলাম, যে স্টাডিতে বলা হচ্ছে যে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্য এই মুহূর্তে, তার মধ্যে প্রথম 8-10টা রাজ্যকে বলা হয়েছে ক্লাইমেটিক্যালি সব থেকে বেশি ভালনারেবল। সেই ভালনারেবলের মধ্যে একদম শেষ যে রাজ্যটা, তার মধ্যে পশ্চিমবাংলার নামও আছে। এবং এই ক্লাইমেটিক্যালি ভালনারেবল যে স্টেট গুলো ভারতবর্ষে রয়েছে, তখন একটু আগে বলছিলেন যে প্রত্যেক বছরই যেন প্রত্যেক বছরকে টপকে যাচ্ছে। লাস্ট 10 বছর সেটাকে বলা হচ্ছে সব থেকে গরম 10টা বছর। এবছর ও বছরকে টপকে যাচ্ছে, ও বছরকে টপকে যাচ্ছে। এবং এই যে ক্রমশ যে বিশ্ব উষ্ণায়নই বলি আর এই ক্লাইমেট চেঞ্জই বলি, আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য কিন্তু আমাদের প্রেসিপিটেশন প্যাটার্ন, বৃষ্টিপাতের পরিবর্তন হচ্ছে, কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জলচক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের নানাবিধ অসুখ বিসুখ তৈরি হচ্ছে, ওয়াটারবোর্ন এবং ভেক্টরবোর্ন ডিজিজ নতুন নতুন রূপ নিয়ে তারা ফিরে আসছে। তার সঙ্গে নানাবিধ যে এই সমস্ত আমাদের অ্যানিমালস, তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, সেই প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। ইভেন গাছেরা তাদের যে ব্লুমিং প্যাটার্ন ইত্যাদি, সেটাও চেঞ্জ হচ্ছে। এমনকি আমি এটা রিসার্চের যথেষ্ট স্কোপ আছে এই জায়গাটায়, বলছে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় বাতাসে, তাহলে আপনি যে খাবার খাচ্ছেন, সেই খাবারটা যে জন্য খাচ্ছেন, অর্থাৎ প্রোটিন, অর্থাৎ নিউট্রিয়েন্টস, অর্থাৎ মিনারেলস, সেই ধরনের জিনিসেরও কিন্তু হেরফের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি 4টে রুটিতে যে পরিমাণে প্রোটিন পেতেন বা যে পরিমাণে খাদ্যগুণ থাকা দরকার ছিল, আপনি সেই খাদ্যগুণটা হয়তো পেতে হলে আপনাকে 7টা রুটি কনজিউম করতে হবে। এইসব ব্যাপারে কিন্তু গবেষণার দরকার আছে, এবং তার সমাধান কিন্তু অতি দ্রুত আমাদের পেতে হবে। কেন এমনটা হলো? এমনটাই হওয়ার দরকার ছিল? এমনটা কি হওয়ার কথা ছিল? ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এর বিপদ গোটা পৃথিবী বুঝতে পেরেছে বলেই তো
আপনি দেখবেন বিশেষ করে 1992 সালে যখন রায়ো ডি জেনেরোতে সামিট হলো, সেই সামিটে মোটামুটি ভাবে গোটা বিশ্বের মোস্ট অফ দ্য হেড অফ দ্য স্টেটস, এনভায়রনমেন্ট মিনিস্টার্স, academicians, research scholars, activists, NGOs, তাদের রিপ্রেজেন্টেটিভ সেখানে গিয়েছিলেন এবং তারা একটাই কথা আলোচনা করেছিলেন যে আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, কোথায় ফেলে যাব আমাদের অফস্প্রিংদের সামনে, আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই পৃথিবীকে, কি ঘটবে। এবং সেটার জন্যই সেখান থেকে 3টে পয়েন্ট আমরা বের করেছিলাম। একটা হচ্ছে এফসিসিসি, ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর দ্য ক্লাইমেট চেঞ্জ, কারণ ততদিনে আমরা ওজোন হোল জেনে গেছি, গ্রিন হাউস গ্যাস জেনে গেছি, অ্যাসিড রেন জেনে গেছি, এগুলো আমরা জেনে ফেলেছি। আমরা জেনে ফেলেছি জীববৈচিত্র্য থাকলে কি সুবিধা, না থাকলেই বা কি অসুবিধা। সেই জন্য আমরা সিবিডি, কনভেনশন ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং পরবর্তীকালে অনেক কাজও করেছি। এবং আমরা এই পশ্চিমবাংলায়, আমি এ ব্যাপারে একটু মনে করিয়ে দিতে চাই, এই বিজ্ঞান মঞ্চই খুব বড় একটা কাজ করেছিলেন, শুরু করেছিলেন, এখনো করছেন। সেটা হচ্ছে জীববৈচিত্র্য নথির যে তৈরি করার কাজ, তারাই প্রথম করেছিলেন হুগলি জেলার একটা জায়গায়। আমার মনে আছে প্রথিতযশা ইকোলজিস্ট প্রফেসর মাধব গ্যাডগিল, উনিও তখন এসেছিলেন এবং অনেকে মিলেই কিন্তু সেই কাজটা করা হয়েছিল। পরবর্তীকালে অনেক জায়গায় সেই কাজটা করা হয়, এখনো কন্টিনিউ হচ্ছে। এছাড়াও আর একটা কথা ছিল, সেটা হচ্ছে এজেন্ডা 21। এজেন্ডা 21 আমাদের কি এজেন্ডা হবে 21st সেঞ্চুরিতে, আমাদের এজেন্ডা কি হবে এনভায়রনমেন্ট সম্পর্কে, কোনটা অভিমুখ হবে, কোন দিকে মানুষ ভাববে, কোন দিকে ভাবার দরকার। বলা হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় পৃথিবীতে কোনোদিন, সে বিশ্বযুদ্ধ হবে জলের জন্য। এমন অনেক দেশ থাকবে যে দেশগুলোতে ওয়াটার ফেমিন হবে, জলের জন্য দুর্ভিক্ষ হবে। এবং সেরকমই একটা দেশ নাকি ভারতবর্ষ। ভারতবর্ষের প্রায় 54% জায়গা সেটা হচ্ছে ওয়াটার স্ট্রেসড। ভারতবর্ষে যে জল ব্যবহার করা হয়, সেই জলের প্রায় 83% জল হচ্ছে এগ্রিকালচারে ব্যবহার করা হয়, 12% জল ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, আর মাত্র 5% ব্যবহার করা হয় ডোমেস্টিক পারপাসে। তার খুব সামান্য পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। আমরা ইউএনওর একটা প্রোগ্রামে কাজ করতে গেলাম এবং সেখানে দেখলাম, আমি 2007-8 সালের কথা বলছি, তখন একটা রিপোর্টে দেখলাম যে ভারতবর্ষের প্রায় 65,000 গ্রাম আছে, যে গ্রামগুলোতে নাকি সেফ অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার, সেই ব্যবস্থাটাই যথেষ্ট নেই। জল কিন্তু একটা খুব সাংঘাতিক একটা জায়গা, যে জায়গাটায় কিন্তু মানুষ নানাভাবে কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, তো আমরা এই ঘটনাগুলো আমরা দেখলাম এবং তার সঙ্গে একটা তথ্য আপনাকে জুড়ে দিই, যে তথ্যটা আমি নিজেও অনেক সময় ভাবি এবং এটা নিয়ে আমি একটু কালচার করি। আপনারা জানবেন যে আগামীকাল যেমন বসুন্ধরা দিবস, জুলাই মাসের 11 জুলাই আমাদের হচ্ছে পপুলেশন ডে। WHO একটা রিপোর্ট হচ্ছে 2050 সালে গোটা পৃথিবীর নাকি জনসংখ্যা হতে যাচ্ছে 2050 সালে 950 কোটি গোটা পৃথিবীতে। ভারতবর্ষে নাকি 184 থেকে 169 কোটি জনসংখ্যা হবে এবং গোটা এশিয়াতে জনসংখ্যা হবে প্রায় 500 কোটি। এই যদি অবস্থা হয়, আপনি গোটা এশিয়ার ম্যাপটা দেখবেন, একটা বড় অংশের দেশের কিন্তু কোস্টাল লাইন আছে। তাহলে সেই কোস্টাল লাইনে আমরা বলছি সমুদ্রের জল বৃদ্ধি হচ্ছে, কোস্টাল ইনান্ডেশন হবে, এবং একটা বিরাট অংশের লোক কিন্তু আমাদের ভারতবর্ষেও সমুদ্রের যে ধার অর্থাৎ কোস্টাল লাইন থেকে
50 থেকে 100 কিলোমিটারের মধ্যে থাকেন, তাদের নানা অ্যাক্টিভিটি আছে। তাহলে সমুদ্রের ধারে যদি জল ঢুকে আসে জলতল বৃদ্ধির জন্য, এই মানুষরা কিন্তু তারা মেনল্যান্ডের দিকে ছুটে আসবে, এবং এই যে ছুটে আসা মেনল্যান্ডের দিকে, সেইটাকে আমরা বলি ক্লাইমেট মাইগ্রেশন, ক্লাইমেট ড্রিভেন মাইগ্রেশন। অনেকে এই বিষয়টা নিয়ে কাজ করেন। তাহলে এই মাইগ্রেশন যদি হয় মেনল্যান্ডের দিকে, জমি তো কনস্ট্যান্ট, ডারউইন সেই কবে বলে গেছেন, কনস্ট্যান্সি অফ ফুড এন্ড স্পেস। আপনার স্পেস তো কনস্ট্যান্ট, সে তো বাড়ে না, কিন্তু মানুষের প্রয়োজন বাড়ে, মানুষের সংখ্যা বাড়ে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে আসে। আরো একটা তথ্য দিই, এই যে মানুষের যে মাইগ্রেশন বা মানুষের যে ছুটে যাওয়া, চলে যাওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বলা হচ্ছে যে এই মাইগ্রেশনে 76% মাইগ্রেশন হয় ক্লাইমেট ড্রিভেন ডিজাস্টার্স তার জন্য। আবার বলছি, জলবায়ু বিপর্যয়ের জন্য কিন্তু 76% মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হয়, আর 24% মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হয় আরো কিছু কারণের জন্য। তার মধ্যে একটা আছে হচ্ছে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট, যুদ্ধ, এই ধরনের ঘটনার জন্য। তাহলে প্রকৃতির যে বিপর্যয়, জলবায়ুর যে বিপর্যয়, সেই বিপর্যয় কিন্তু ভয়ানক এবং তার অভিজ্ঞতা কিন্তু সাংঘাতিক। 2015 সালে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, তারা একটা খুব সুন্দর জিনিস তারা ইনিশিয়েট করেন, যেটাকে আমরা, আপনারা সবাই জানেন, সেটাকে বলা হয় SDG 17 বা সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট গোল 17। এবং SDG 17 যেটা বলা হয়েছিল, সেই SDG 17 এর মধ্যে অনেকগুলো জিনিসকে আনা হয়, এবং তার মধ্যে যেমন 13 নম্বর পয়েন্টে রয়েছে যেটা, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। একটা আছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা দেখবেন রয়েছে লাইফ বিলো ওয়াটার। একদল বিজ্ঞানী তারা বলছেন যে লাইফ বিলো ওয়াটার অর্থাৎ এই ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু যদি কেউ সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সব থেকে নাকি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত ভার্টিব্রেট স্পিসিস, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী যারা জলের নিচে থাকে। তাহলে বিপদটা কিন্তু সর্বগ্রাসী। বিপদটা আমার বা আপনার গরম বোধটা বাড়ছে বা কমছে, তার থেকেও কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। আমি কি খাবো, আমি কাদের সঙ্গে থাকবো, আমার যে প্রতিবেশ, আমি পরিবেশ বললাম না, প্রতিবেশ, আপনার সঙ্গে যারা থাকে তারা ভালো থাকবে কি থাকবে না, কারণ তাদের ভালো থাকা না থাকার সঙ্গে কিন্তু আমার অস্তিত্বের সম্পর্ক আছে। সেই জিনিসটা আমাদেরকে বুঝে আমাদেরকে কতগুলো পলিসি ডিসিশন আমার বোধহয় নেওয়ার প্রয়োজন এসে গেছে। আমি বললাম আমাদের কতগুলো পলিসি ডিসিশন নেওয়ার সময় এসে গেছে, কারণ এটাই হচ্ছে আমাদের সময়ের শিক্ষা, এটাই আমাদেরকে অন্যকে বলবার শিক্ষা। এবং সেই বলবার শিক্ষা থেকেই আমরা অনেকে অনেক কথা, নিজেদের মতো করে অনেক কথা, সম্মিলিতভাবে অনেক কথা, ব্যক্তি হিসাবে অনেক কথা আমরা বলার চেষ্টা করছি। আমরা বললাম যে রিডিউস, আপনি ব্যবহার কমান। আপনার দরকার নেই আপনার বাড়িতে আপনার 10টা 20টা জামা এক্সট্রা রাখবার দরকার নেই, কারণ আপনার একটা টি শার্ট, সেটা যদি আপনি জমিয়ে রাখেন আলমারিতে, তাহলে প্রত্যেকটা টি শার্ট জমিয়ে রাখার জন্য হিসাব করে দেখা গেছে 2500 লিটার ফ্রেশ ওয়াটার তার ইনভেস্টমেন্টের দরকার হয় প্রতিটা টি শার্ট। প্রতিটা জিন্সের প্যান্ট তৈরি করার জন্য 8000 লিটার 8000 লিটার জলের ইনভেস্টমেন্টের দরকার হয়, ইত্যাদি ইত্যাদি। তার মানে যত আপনি জিনিস ব্যবহার করেন তত কিন্তু আপনি আরো বেশি বেশি করে প্রকৃতিকে শোষণ করেন। তাহলে আপনার কনসামশনটাকে কিন্তু আপনাকে রিডিউস করতে হবে। রিডাকশন, রিডিউস। একটু চেষ্টা করি যদি রিইউজ করা যায়, আবার ব্যবহার করা যায় যদি কোনো জিনিসকে। 3 নম্বর হচ্ছে
রিসাইকেল। আমি দেখি না যে কোনো একটা জিনিসকে যদি রিসাইকেল করা যায়, অর্থাৎ আবার যদি পুনর্চক্রাকারে সাথে ফিরিয়ে আনা যায়, এটি তো প্রকৃতির শিক্ষা। আর 4 নম্বর হচ্ছে রেস্টোর, পুনরুদ্ধার করা। একটা ওয়েটল্যান্ড হারিয়ে গেছে, তাকে পুনরুদ্ধার করা যায়। একটা মাইন্স, সেখান থেকে মাইনিং অ্যাক্টিভিটি হলো, আমরা গেছিলাম একটা জায়গায়, একটা ছাত্রদেরকে নিয়ে, নোয়ামুন্ডি বলে একটা জায়গায়, সেখানে একটা মাইন্স আমরা দেখলাম, যেখানে লোহা তুলে নেওয়ার পরে আয়রন মাইন্স আছে সেখানে নতুন করে আবার ফরেস্ট তৈরি করে দেওয়া হয়েছে। তার রিজেনারেশন অফ ফরেস্ট, চমৎকার ফরেস্ট তৈরি হয়েছে। তখন করা যায় রেস্টোরেশন অফ ফরেস্ট। রেস্টোরেশন অফ ফরেস্ট কোথায় হলো? যেখানে মাইনিং অ্যাক্টিভিটি হয়ে গেল। এবং এই প্রত্যেকটা পেছনে কিন্তু একটা বিজ্ঞানীর ভাবনা থাকবে। সেখানকার মাটিকে আবার উর্বর করে দেওয়া যায় কিনা, সেখানে টপ সয়েল কি আবার তৈরি করা যায় কিনা, সেই ভাবনা থাকবে। সেটাকে যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদেরকে এটারই ভাবতে হবে। আর একটা হচ্ছে রিথিঙ্ক। আমরা একটু দাঁড়িয়ে ভাবি যে আমাদের চলতে চলতে, আমরা চললাম, অনেকটাই চলা হলো আমাদের, অরিজিন অফ লাইফ হয়ে, অরিজিন অফ ডাইভার্সিফিকেশন হয়ে, আজ মানুষের উদ্ভব হয়ে, মানুষ 2025 পর্যন্ত এসে আমাদের দেখা তো অনেকটাই হলো। আমরা একটু দাঁড়িয়ে ভাবি যে আমরা যে ডেভেলপমেন্ট বলে, উন্নয়ন বলে যেটাকে বলি, সেই উন্নয়নটাকে রিডিফাইন করা যায় কিনা, কিছুটা পুনর্মূল্যায়ন করা যায় কিনা। ও সেই জন্যই আমি দেখছিলাম যে একটা জায়গায় পশ্চিমী দেশে, সেখানে একদল ইকোনমিস্ট তারা বসে একটা নিয়ে আলোচনা করছেন যে ডিগ্রোথ অফ ইকোনমি। যাই হোক, সেটা অনেক ব্যাপক আলোচনা, অনেক বিস্তৃত আলোচনার জায়গা। আমি নিজেও সে ব্যাপারে এক্সপার্ট নই, কিন্তু আমি পড়লাম, ভালো লাগলো, সেই জায়গা থেকে আপনাদের বলছি। তবে আমরা আমাদের দেশেও কিন্তু একটা কথা ইদানিং খুব শুনছি, যেটাকে বলা হয় সার্কুলার ইকোনমি। যে কোনো জিনিসকে আমরা আবার পুনর্চক্রাকারে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা, কখনো আমরা তাকে, আমি কখন তাকে বর্জ্য বলবো বা বর্জ্য বলবো না, বা সেই বর্জ্যকেও আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সেই দার্শনিক দৃষ্টিভঙ্গিগুলো আমাদের যদি তৈরি হয়, তাতেও কিন্তু আমরা পরিবেশের ক্ষয়ক্ষতি কিন্তু কিছুটা কমাতে পারি। কারণ খেয়াল রাখতে হবে, কোনো কিছুই কিন্তু অপরিসীম প্রচুর পরিমাণে থাকবে এমন নয়, বা আছে এমন নয়। সুতরাং তাকে আমাদের ব্যবহার করতে হবে কিন্তু বুঝে বুঝে। তো ওই রিথিঙ্কের কথা যখন বলছিলাম, এক ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে বার্নার্সকি বলে এক ভদ্রলোক। তিনি একজন ইউরোপিয়ান বিজ্ঞানী। তো বার্নার্সকি একটা কথা বলেছিলেন, উনি বলেছেন যে তোমরা তো জানো যে ইকোসিস্টেম কথাটা আমরা সহজে বলি। উনি বলেন আমি আর একটা শব্দ বলি, সেটা হচ্ছে নু সিস্টেম। তা নুটা কি? নুটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। নু মানে হচ্ছে কনসায়েন্স, মানুষের বিবেক। উনি বলেন মানুষের বিবেক ঠিক করবে, কারণ মানুষ, উই আর এট দ্য টপ অফ ইকোসিস্টেম, উই নো এভরিথিং, উই নো হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ কাট এ ফরেস্ট। আপনি জঙ্গল কাটলে কি হবে আমরা সবাই জানি। একটা পাখি না থাকলে, একটা প্রজাপতি না থাকলে, একটা হরিণ না থাকলে কি হবে আমরা জানি। আবার আপনার সভ্যতার একটা তাগিদও আছে, আপনাকে পাওয়ার পেতে হবে, আপনাকে জল পেতে হবে, আপনাকে বাড়ি বানাতে হবে, আপনার থাকবার জন্য জমি পেতে হবে, এটাও আমরা জানি। তাহলে এই দুয়ের সহাবস্থান কিভাবে হবে, সেটা মানুষ হিসাবে কিন্তু আপনি ঠিক করবেন। আপনারই ঠিক করার কথা, কারণ আপনি সব জানেন। সেই জানার জায়গা থেকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেশি। উনি বললেন যে নিউ সিস্টেম, কনসায়েন্স, মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা, চেতনা, সেটাই কিন্তু আলটিমেটলি ঠিক করবে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে, আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে আমরা দাঁড়াবো। এই জায়গা থেকেই কিন্তু পুরো বিষয়টাকে দেখা। কারণ এই গোটা যে আলোচনা আমরা করে থাকি বা আমরা করি, সেই আলোচনার কিন্তু অনেকে আছেন যারা কন্ট্রিবিউট করছেন, বলছেন, এবং আমার ভারতবর্ষের একটা
সুদীর্ঘ ইতিহাস আছে পরিবেশ আন্দোলনের ব্যাপারে। অনেক আছেন যারা সাধারণ মানুষ, তারা এই পরিবেশ আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। এবং এটা আমার পড়তে পড়তে মনে হয়েছে যে বহু ক্ষেত্রেই এবং অধিকাংশ ক্ষেত্রে পরিবেশ আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানুষ। যে মানুষগুলো হিমালয়ের ওপরে, গাড়োয়াল হিমালয়ে গাছকে জড়িয়ে ধরে যে মহিলারা গাছকে কাটতে দেননি, তারা বলেছেন আমাকে আগে তুমি হত্যা করো, তারপর গাছকে হত্যা করবে, যেটাকে ট্রি হাগিং মুভমেন্ট বলে। বৃক্ষ আন্দোলন উৎসব, বৃক্ষকে তারা আলিঙ্গন করলেন, বৃক্ষ আলিঙ্গন উৎসব। তারা কিন্তু সাধারণ মানুষ এবং তারা জানতেন যে এই পরিবেশ রক্ষা, এই প্রকৃতিকে রক্ষা, এই গাছপালাকে রক্ষা, এগুলোর মধ্যেই কিন্তু বেঁচে আছে মানুষের উন্নততর জীবনযাত্রার চাবিকাঠি। তার থেকে খুঁজে প্রযুক্তিকে ব্যবহার করে, আধুনিক বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে তাকে কতটা সুস্থিত, তাকে কতটা সহনশীল করে আরো ব্যবহার করা যায়, সেই দিকে এগিয়ে চলাই কিন্তু আগামী দিনের সমস্ত পথ আমাদেরকে প্রশস্ত করবে। এবং এই প্রশস্ত কতটা করবে সেটা কিন্তু আরো একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে, যে ধারণাটাকে আমরা গত কয়েক বছর ধরে লালন করছি, সেটা হচ্ছে সহনশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই নিয়ে বহু কথা হয়েছে, বিতর্ক হয়েছে যে কোনো ডেভেলপমেন্ট আদৌ সাস্টেনেবল হতে পারে কিনা, বা সাস্টেনেবল হলে কোনো ডেভেলপমেন্ট আদৌ হয় কিনা, সে বিতর্ক থাক। আমরা এইটুকু অন্তত বলি যে আমরা এমন একটা উন্নয়নের দিকে মুখ ঘোরাই যে উন্নয়ন সহনশীল হবে, এবং যে উন্নয়নের পথে এগোতে আমরা বিকল্প শক্তির খোঁজ করব, আমরা বিকল্প শক্তি খুঁজে নেব, এবং আমাদের যা কিছু রিসোর্স আছে, আমাদের যা কিছু সম্পদ আছে, সে সম্পদের সুষ্ঠু ব্যবহার করব মানুষের জন্য এবং মানুষের উন্নততর একটা জীবনযাত্রার জন্য। এবং তার জন্য আমাদের যে আশপাশ, আমাদের পরিবেশ, আমাদের যে প্রতিবেশ, আমাদের যে মনুষ্য সম্পদ, তাদের সবাইকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আজ যদি এই বসুন্ধরা দিবসের কোনো আলোচনা আমরা সদর্থক বলে মনে করি, সেই আলোচনার মূল সুর হবে যেটা 2004 সালে ওয়াঙ্গারি মাথাই বলে একজন ভদ্রমহিলা, যিনি গ্রিন বেল্ট মুভমেন্ট করতে গিয়ে, কেনিয়ান ভদ্রমহিলা, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং তিনি যখন নোবেল প্রাইজ নিতে যাচ্ছেন, তিনি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না সাধারণ মানুষকে পরিবেশের আন্দোলনে সামিল করা যাবে, যতক্ষণ না সেই সমস্ত মানুষকে পরিবেশের আন্দোলনের সঙ্গে যুক্ত করা যাবে, বিজ্ঞানকে যুক্ত করা যাবে, তাদেরকে সেন্সিটাইজ করা যাবে, প্রযুক্তির সঠিক ব্যবহার করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিবেশকে রক্ষা করা দুষ্কর কাজ। এবং সেটা সম্ভব একমাত্র যদি আমরা কনফিডেন্সের সঙ্গে সেই সাধারণ মানুষকে এই পরিবেশ আন্দোলনের ভাগিদার করি। আমরা আশা করব, আমি জানি না কজন শুনছেন বা প্রযুক্তির জন্য কজন শুনতে পেলেন, আরো অনেক কথা বলার আছে, অনেক কথা বলা যায়, অনেক কথা আমরা ভবিষ্যতেও হয়তো বলতে থাকবো। এবং এরকম যে দিবসগুলো, সেই দিবসগুলো হতে থাকবে। আগামী কয়েকদিন বাদেই তো আবার পরিবেশ দিবস আসবে, 5 জুন, এবং ইত্যাদি যে দিবসগুলো আছে, সেটা শুধুই একটা হুজুগ নয়, তার মধ্যে যে বার্তা, সেই বার্তা কিন্তু আমাদেরই বহন করে চলতে হবে আমাদের আগামী প্রজন্মের স্বার্থে। আমি শেষ করার আগে একটা শুধু ছোট কথা মনে পড়ছে। গ্রিসে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হচ্ছে যে একজন দাদু, সে তার নাতির হাত ধরে একটা ফলের গাছ পুঁতল, এবং দাদু যখন সেই ফলের গাছটা পুঁতলেন নাতির হাত ধরে, তিনি কোনো প্রত্যাশা থেকে পুঁতলেন না। প্রত্যাশা একটাই, যে এই ফলের গাছটা যখন ফল দেবে তখন তার নাতি সেই ফলটাকে ব্যবহার করবে, তিনি নন। কোনো একটা দেশের যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার,
যদি পরবর্তী প্রজন্মের স্বার্থে এইভাবেই নিয়োজিত থাকে যে আমার প্রজন্মই সবটা খেয়ে ফেলবে না, আমি রাজহাঁস ডিম পাড়ে মনে করে রাজহাঁসটাকেই কেটে ফেলবো না, সব প্রজন্মের জন্যই রাজহাঁসটাকে রেখে যাব, একটা করে সোনার ডিমই আসুক প্রতিটা জেনারেশনের জন্য, তাহলে বোধহয় প্রকৃতি বাঁচে, পরিবেশ বাঁচে, ভবিষ্যৎ বাঁচে, আমার সন্তান তাহলেই বোধহয় দুধে বাঁধে থাকে। নমস্কার। নমস্কার। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি, কিছু ইন্টারনেটের সমস্যার জন্য আমরা এই সম্প্রচার যখন শুরু করি তখন কিছু অসুবিধে হয়েছে। ডক্টর অনিরুদ্ধ মুখার্জি এক অসাধারণ বক্তব্য এখানে রেখেছেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার একটা সন্দেহ ছিল যে কত লোক এই অনুষ্ঠান দেখছে। প্রচুর লোক দেখছে, প্রচুর কমেন্ট আছে এবং বহু লোক আমাদের এই উদ্যোগকে প্রশংসা করেছেন। তপন সাহা পরিবেশ বিজ্ঞানী, ওনার বক্তব্যের সময় কিছু যান্ত্রিক অসুবিধা তৈরি হয়েছিল, সেই অসুবিধার জন্য আমরা দুঃখিত। এই সমস্যা হয়েছিল কিন্তু বেসিক্যালি ইন্টারনেট কানেক্টিভিটির জন্যে। আমাদের আলোচনা অসম্ভব সুন্দর হয়েছে বলে যারা শুনেছেন তারা মতামত দিয়েছেন ফেসবুক পেজে। এবার আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে সৌরভ চক্রবর্তী, আমাদের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে অনুরোধ করছি উনি তার কনক্লুডিং রিমার্কস যেন আমাদের সামনে উপস্থাপন করেন। নমস্কার সবাইকে, অভিনন্দন, শুভেচ্ছা। অসাধারণ একটা সন্ধ্যা আজকে এই ফেসবুক পেজে আমরা পেয়েছি। অনুপ সেন তিনি সঞ্চালক ছিলেন, একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যে আলোচনা আমরা আজকে পেলাম সেটা অনেক মণিমুক্ত আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি। আমাদের দুজন এবং দুজন তাদের কার্যক্ষেত্রে ভাস্বর, তপন সাহা পরিবেশ বিজ্ঞানী আর আমাদের প্রফেসর ডক্টর অনিরুদ্ধ মুখার্জি, তারাও পরিবেশ আন্দোলনেরই সৈনিক। অপূর্ব তাদের বাংময়তা। শুধু টেকনিক্যাল বিজ্ঞানী হিসেবে টেকনিক্যাল একটা যে ক্ষেত্র তার মধ্যে নিজেদের আবদ্ধ রাখেননি, সুললিত ভাবে সবার সহজবোধ্য ভাবে তারা বিষয়টাকে এনেছেন। তপনদা অদ্ভুত ভাবে তার দীর্ঘদিনের এই ক্ষেত্র তিনি শুরুই করেছিলেন বসুন্ধরার জ্বর, সেই জ্বর কেন জ্বর, তার কারণ কি, এবং সেই জ্বর কমানোর জন্য বা ওয়ার্মিং কমানোর জন্য যে রাষ্ট্রশক্তি আমাদের দেশ এবং বহির্রাষ্ট্র শক্তিগুলো তারা ব্যবহার করতে তারা যা বলেছিল সেই অনুযায়ী কাজ করছেন না, তারা মিথ্যাচার করছে এবং এই অবিমিশ্রকারিতাও করছেন সার্বিকভাবে। তার জন্যই তো আজকের আমাদের সংকট। সেই সংকটের জায়গাটা তিনি পরিস্ফুট করেছেন। বিভিন্ন যে আমাদের আন্তর্জাতিক পর্যায়েতে প্রতিষ্ঠানগুলো আছে, নানা রকম যে চুক্তিগুলো আছে সে কথাগুলো তিনি বলেছিলেন। নানা রকম আলোচনায় যে কনফারেন্স অফ পার্টিস কপের কথা এসেছে বারে বারে, সেই সব জায়গাকে তিনি উন্মুক্ত করেছেন এবং যা কথা দেওয়া ছিল সেই কেউ কথা রাখেনি, এইরকম একটা জায়গাকে মানে এসেছেন, সিদ্ধান্ত করেছেন, সংকটটাকে আমাদের সামনে তুলে ধরেছেন, তার উপায়ও বলেছেন যে রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস এইটাই আর যাওয়া ছাড়া তো আর কিছু করার নেই। তাহলে সেই জায়গায় আমরা কোন জায়গাতে আছি, আমাদের এই উত্তরণের উপায়। ডক্টর অনিরুদ্ধ মুখার্জি অসাধারণ তার বাগ্মিতা, মানে বিজ্ঞানের জায়গায় তার সাহিত্য গুণও কম পেলাম না আজকে আমরা। এবং তিনি যেখান থেকে শুরু করেছিলেন সেই স্টকহোম কনফারেন্সের জায়গা থেকে বড় ক্ষেত্রটা তিনি তৈরি করেছেন। একটা আমি প্রথমে আরেকটা ভুল স্বীকার করে নিই, আমি হয়তো বলার সময় আমি জানি না পল কুটজেনের নাম বলেছিলাম, তিনি অ্যানথ্রোপোসিন কথাটাকে পপুলারাইজ করেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম 9 প্ল্যানেটারি বাউন্ডারি, উনি সেটাকে উল্লেখ করেছেন, সেটা জোয়ান রকস্ট্রম তিনি সুইডিশ বিজ্ঞানী।
যাই হোক, সেই বাউন্ডারি গুলো ক্রস করে যাচ্ছে, সেই কথা তিনি বলেছেন। শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ নয়, আরো 8টা দিকে কিরকম আছে। তিনি সেই স্টকহোমের কথা বলেছেন 72 সালে 5 জুনে আমরা তা পালন করব, যে স্টকহোম কনফারেন্স হয়েছিল, এবং সেখানে 3টে পির কথা বলেছেন, পপুলেশন, পভার্টি এবং পলিউশনের কথা। এবার সেখান থেকে শেষে তিনি অদ্ভুতভাবে যে উন্মোচন করলেন যে সেখান থেকে যে সংকটগুলো আস্তে আস্তে আমরা কি করে এই সংকটের মধ্যে পড়ে গেলাম, কোন আবর্তের মধ্যে পড়ে গেলাম, যে অ্যানথ্রোপোসিন যুগের কথা বলা হচ্ছে, মানুষের যে ইন্টারভেনশন হলো, সভ্যতার ইন্টারভেনশন, সেটা অবিনষ্টকারী হয়েছে। সেই জায়গায় সেই সংকটের জায়গাগুলোকে তিনি ইলাবোরেট করেছেন, আমাদের সামনে তুলে দিয়েছেন। কিন্তু শেষে গিয়ে তিনি অদ্ভুতভাবে সেই যে দার্শনিক তত্ত্বের জায়গাগুলো আমাদের সামনে এনেছেন, এগুলো আমাদের আগামী দিনের পথ চলাকে ঠিক করবে। এবং তিনি যে 3টে পি ধরে করেছিলেন, তারপরে 5টা আর এর কথা তিনি বলেছিলেন, যে রিডাকশন, রিইউজ, রিসাইকেল, রেস্টোরেশন এবং রিথিঙ্ক এর কথা। এগুলো দার্শনিক জায়গা থেকেই আজকে প্রায়োগিক জীবনে আমাদের উত্তরণের উপায়ের জায়গায় থাকবে। ইকোনমির জায়গায় কিরম হতে পারে, জীবনশৈলীর কথা আমি আমার বলার সময় এনেছিলাম, যে এই জীবনশৈলী, এটাই তো আমাদের তলাতে আমাদের মানুষকে নিয়ে করতে হবে। মানুষকে যুক্ত করার প্রশ্নে তিনি কথা বলেছেন, পরিবেশ আন্দোলনে মানুষকে যদি যুক্ত করতে না পারি, এর থেকে পরিত্রাণের উপায় নেই। তবে আমরা যুক্ত করতে পারবো, সেই আশাবাদের কথাও তিনি বলেছেন। নিউ ইকোনমির কথা বলেছেন, যে মানে কনসান্স, মানে কনসায়েন্স, যে বিবেক, সেই জায়গায় এই অবস্থায় আমাদের মনুষ্য বিবেক মানবতাকে রক্ষা করার জন্য কি চায়, সেই জায়গাটাকে পৌঁছানোর কথা বলেছিলেন। সার্কুলার ইকোনমি, ডিগ্রোথের কথা, যেসব কথাগুলো আজকে আসছে, এগুলো আজকে আমাদের আগামী দিনের চর্চা। তাহলে সার্বিকভাবে এই পরিবেশের সংকটের জায়গায় রাষ্ট্রগুলোর তার ভূমিকা, তার নীতি নির্ধারণ, এই সবটা আজকে আলোচনা, দুজন বিজ্ঞানীর আলোচনার মধ্যে খুব সুন্দরভাবে আমাদের কাছে চলে এলো। কালকে এইগুলোকে নিয়েই আমরা আমাদের বক্তব্যের অভিমুখ ঠিক করে ফেলতে পারবো। অনেক নতুন নতুন ইনফরমেশন গুলো পেলাম, সেই ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগবে। কালকের দিনটা সারা রাজ্য জুড়ে, আমাদের জেলা থেকে একদম তলায়, এই যে কেন্দ্র, চক্র, সভা, এই পর্যন্ত যে যেখানে আমরা যেমন তার অবস্থা অনুযায়ী আমরা করতে পারছি, মানুষকে যুক্ত করে, কোথাও ছাত্রছাত্রীদের, মাস্টারমশাইদের যুক্ত করে, কোথাও নিজেরা যুক্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে একটু মাইক ফুঁকে আমরা মানুষকে মানে তাদেরকে এটা সঙ্গে নিতে চাইছি। কারণ মানুষকে পরিবেশ আন্দোলনে না যুক্ত করতে পারলে এই সংকট থেকে পরিত্রাণের উপায় নেই, বলেই শেষ করেছেন ডক্টর অনিরুদ্ধ মুখার্জি। আমরা সেইটা করব। আমরা যেটা চেয়েছিলাম যে এই পেজটা জনপ্রিয় হোক, আজকে খুব ভালো লাগলো অনুপদা বলেছেন হিসেব করে, প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখেছেন। আমরা পর পর, আজকে ধরুন আমরা 22 তারিখে এপ্রিল মাসের কি বলে বসুন্ধরা দিবসের জন্য অনুষ্ঠান করছি। এরপরে 22শে মে আবার জীব বৈচিত্র্য দিবস হবে। আমরা তার দুদিন কি একদিন আগে আবার এরম অনুষ্ঠান করব। 5 জুনের কথা আসছে, তারপরে অরণ্য সপ্তাহ আসছে। একদম এই এপ্রিল থেকে শুরু করে আমাদের প্রায় জুলাই মাসটা শেষ পর্যন্ত একদম পরিবেশের টানা কর্মসূচিগুলো চলবে। সেগুলোকে নিয়ে আমাদের সাংগঠনিক যে প্রিপারেশন, সেগুলো আমরা করব মানুষকে যুক্ত করার প্রশ্নে, এবং তলার যে ফিল্ড, যে বস্তুগত যে জগৎটা আছে, সেখানে আমাদের ইন্টারভেনশন বা হস্তক্ষেপ, প্রাকৃতিক সম্পদকে রক্ষার প্রশ্নে সেখানে মানুষকে যুক্ত করে আমাদের সেই কাজ, ইন্টারভেনশন করা। আর সাবজেক্টিভ দুনিয়ায়, চিন্তার জায়গায় যে পলিসিগুলো আছে আমাদের সরকার এবং রাষ্ট্রের, যে এবং বাইরের রাষ্ট্রে তাদের যে ভূমিকাগুলো নিতে হবে, সব মানুষকে যুক্ত করে, যারা যারা ক্ষতিগ্রস্ত, সেই গরিব মানুষ, যে পেশাগত মানুষ, কৃষিজীবী মানুষ, শ্রমিক মানুষ, যারা কাজ করে, তারাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। সেই সব মানুষের জোটকে আমাদের এক জায়গায় করা, সব সংগঠনগুলোকে এক জায়গায় করা। এই 3 মাস ধরে আমরা তা করব। তার উপকরণ আজকে প্রথম দিকে এবং উপাদান আমরা পেলাম। আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে ডক্টর অনিরুদ্ধ মুখার্জি আমাদের সংগঠনেরই মানুষ, ডক্টর তপন সাহা আমাদের সংগঠনের মানুষ, অনুপ সেন সংগঠনের মানুষ। অভিনন্দন, অভিনন্দন সারা রাজ্য জুড়ে বিজ্ঞান কর্মীরা যারা দেখলেন, যারা বিজ্ঞান কর্মীদেরকে প্রত্যেকদিন রসদ যোগান, সাহস যোগান, সেই মানুষ যারা দেখলেন, তাদের প্রত্যেককে অভিনন্দন। আমরা আছি এই পরিবেশের এই কাজ ধারাবাহিক ভাবে মানুষকে যুক্ত করে, সরকারকে নিয়ে, এবং সরকারকে সে কাজ করতে হবে, করতে হবে, এই চিৎকার আমরা সারা রাজ্য জুড়ে তুলবো। প্রয়োজনে আমরা বিকল্প বিকল্প দেব। আমাদের হিট ওয়েভ নিয়েই আমাদের
বিকল্প প্রস্তাব আছে আমরা সরকারের কাছে সেসব জমা দেব এবং গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি বা ক্লাইমেট চেঞ্জ বা সার্বিকভাবে পরিবেশের প্রশ্নগুলো নিয়ে আমরা রাজ্য জুড়ে সরকারের কাছে বিভিন্ন যে লোকাল গভর্নমেন্ট গুলো আছে, উপরের সরকার আছে, সবার কাছে আমরা ডেপুটেশন দেব। এই 3 মাস জুড়ে গোটা রাজ্য জুড়ে আমরা এই পরিবেশ আন্দোলনের মধ্যে মানুষকে টেনে আনার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আজকের এই 22শে এপ্রিলের যে মানে তার আগের রাতে আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম এবং কাল থেকে আমরা একদম অবজেক্টিভ ফিল্ডে এবং চেতনার জগতে আমাদের সেই ইন্টারভেনশনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। সংগঠন আরো দৃঢ়, আরো মজবুত হওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করছে যে কি করে মানুষের জোটকে আমরা তাকে সফলতার সাথে সেই জোটকে সংঘবদ্ধ করতে পারি এবং আগামী দিনের কাজে এগিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে, অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম।